জলকবি সুমন, আপনার কাছে একটু আসতে চাই। সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমরা জানি যে পুলিশ সপ্তাহ ২০২৬ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এবং সেখানে পুলিশের মনোবল বাড়ানোর পাশাপাশি সরকারের পক্ষ থেকে আসলে বেশ কিছু বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সেখানে তিনি একটা কথা বলেছেন, গেল সরকারের নানা অবস্থানের বিষয়টি মাথায় নিয়ে যে আগামী দিনগুলোতে পুলিশ আর কখনো কারো অনুগত হয়ে কাজ করবে না, পুলিশ প্রশাসনকে কখনোই আর দলীয়করণ করা হবে না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এক ধরনের অভিযোগ অথবা এক ধরনের কালিমা থাকেই যে কখনোই এই প্রশাসনিক জায়গাটি দলীয়করণের বাইরে আসলে চলতে পারেনি। আপনি আসলে এই জায়গায় কতটুকু আশ্বস্ত হতে পারেন? 1971 সালের 16 ডিসেম্বর পুলিশ বাহিনী গঠিত হয়েছে বাংলাদেশ পুলিশ। আর অলরেডি 55 বছর পেরিয়ে গেছে। গণ অভ্যুত্থানে 44 জন পুলিশও সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে বা জনগণের বিপক্ষে দাঁড়িয়ে অবস্থান নেয় তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বা মারা গেছেন। তো যেটা বলছিলাম যে আপনার 2,12,000 পুলিশ সদস্য আছে। তো আমরা দেখেছি বিগত 15-17 বছরে পুলিশকে কীভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। আপনি এগুলো তো আর ব্যাখ্যা করার কোনো অবকাশ রাখে না। তো যার ফলে যেটা হয়, পুলিশ আমাদের গণতন্ত্রের যে অবস্থা, আমাদের গণমাধ্যমেরও একই অবস্থা, আমাদের পুলিশ বাহিনীরও একই অবস্থা। এগুলো আর বিশদ ব্যাখ্যা করে লাভ নাই। আমরা সবসময় রাজনৈতিক একটা প্রচ্ছন্ন চাপ থাকবেই। এখন সেটা আপনি কতটুকু চাপ দিবেন, কতটুকু জনগণের কল্যাণে আপনি কাজ করাবেন। যেমন আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে উনি আর এগুলো দেখতে চান না, ফ্যাসিবাদ কায়েম হোক এরকম কোনো ব্যবস্থা তিনি আর দেখতে চান না। মানুষের বিশেষ করে আমরা দেখেছি যে গত 1.5 বছর ইউনূস সরকারের সময়ে, ডক্টর ইউনূস সরকারের সময় 1.5 বছর কিন্তু পুলিশ অনেকটা ইনঅ্যাক্টিভ ছিল। তারা শুধু দর্শকের মতো দেখেছে, বিভিন্ন মারামারি হচ্ছে দেখছে, বা মানে ওই যে অ্যাক্টিভিটি বা ইনভলভ হওয়া, সেই ইনভলভমেন্টে তারা কিন্তু ছিল না। তারা সবসময় নিজের চেয়ার বা নিজের যান এগুলোই বাঁচাতেই তারা তৎপর ছিলেন। তো সেই অবস্থা পেরিয়ে একটা রাজনৈতিক সরকার এসছে। আমার মনে হয় যে এখন যে তারেক রহমান সাহেব ইতিমধ্যে আমরা দেখছি তার বিভিন্ন কথাবার্তা, তার কার্যকলাপ, ইভেন আজকে 9টায় প্রোগ্রাম ছিল, উনি কিন্তু 9টার আগেই সেখানে এসে হাজির হয়েছিলেন। তো যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে তার মধ্যে কিছু কমিটমেন্ট আছে, তিনি কিছু ভালো কিছু করতে চান। তো সেই আকাঙ্ক্ষা থেকে তিনি পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন মানুষের শান্তি এবং শৃঙ্খলা এগুলো যেন বজায় রাখেন এবং মানুষের এবং তাদের মনোবল বৃদ্ধির জন্য উনি আরও বেশ কিছু পরামর্শ দেন। আমরা আশা করবো এগুলো আগামীতে এটার প্রতিফলন কি রকম হবে সেটা সময় বলে দিবে। অবশ্যই অবশ্যই। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনার কাছে যদি একটু আসি, সেটি হচ্ছে আপনিও কতটা মনে করেন যে আসলে পুলিশ প্রশাসনকে দলীয়করণের বাইরে রেখে পরিচালনা করা সম্ভব? আর এর মধ্যে নিশ্চয়ই আপনিও জানেন যে কয়েকদিন আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে পুলিশ বাহিনীর ভেতর জনবল নিয়োগ থেকে শুরু করে তাদের যে মনোবল ভেঙে গিয়েছিল সেটা ফিরিয়ে আনা হয়েছে, যার জন্য এখন পুলিশের সাথে আর সেনাবাহিনী সদস্যদের মাঠে থাকবার প্রয়োজন মনে করছে না সরকার। এককভাবে হয়তো সকল পরিস্থিতি, আইনশৃঙ্খলা হোক, যে কোনো কিছুই হয়তো পুলিশ সেটি এককভাবে মোকাবেলা করবে, তবে সেনাবাহিনী পর্যায়ক্রমে বা নানা আলোচনার মাধ্যমে হয়তো সেটি তুলে নেওয়া হতে পারে, এ ধরনের একটি আভাসও তিনি দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে এককভাবে পুলিশ দেশের আইনশৃঙ্খলা এবং এই যে দলীয়করণের বাইরে রাখার পরিকল্পনার জন্য সরকার বারবার বলছে, সেটি কি আসলে করতে পারবে? ধন্যবাদ। আমার মনে হচ্ছে যে পারবে না, এটা মানে কোনো কিছু অসম্ভব না। সরকারের যদি সদিচ্ছা থাকে এবং সরকার যদি আসলে সত্যিকার অর্থে চায়, এটা শুধু বক্তব্য বা কথায় মানে স্লোগান দিলে হবে না। সবার আগে দেশ, সেটা বাস্তবে অনুসরণ করতে হবে। এখন সবার আগে বিএনপি হলে হবে না, সবার আগে আসলে দেশ হইতে হবে, সেটা সকল ক্ষেত্রে। এখন আমি মনে করি সরকার সেই কথার সাথে কাজের মিল থাকে, সেরকম ইনিশিয়েটিভ দেখতে চায়। মানুষ কথায় বিশ্বাস করে না। আমাদের জানেন যে শেখ হাসিনা ছিল, যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তখন বলছে আমি শেখের বেটি হাসিনা, আপনারা আমাদের উপর আস্থা রাখেন, আমি একটা নিয়ম সারা বিশ্বে যদি গণতান্ত্রিক ভাবে ভোট হইতে পারে, আমাদের দেশে কেন তত্ত্বাবধায়ক লাগবে, স্বচ্ছ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে। এরপরে নির্বাচনগুলো কি হয়েছে আপনারা তো দেখেছেন। তো এখন এরকম হলে তো হবে, কথার মধ্যে থাকলে হবে না, আমরা এটা প্রয়োগ দেখতে চাই।
এবং আমরা দেখতে চাই যে সরকারি দলের লোকও যদি অপরাধ করে তাকে সবার আগে গ্রেফতার করা হবে এবং তাকে আইনের আওতায় আনা হবে, যাতে সরকারি দলের অন্য আরেকজন সেই ক্ষমতা দেখাইতে গিয়ে যেন জনগণের উপর জুলুম না করে। এখন এটা যদি যতক্ষণ পর্যন্ত করতে না পারবে, এবং সেক্ষেত্রে যদি সরকারের প্রশাসন বা সরকারের পক্ষ থেকে যদি এরকম কেউ যদি করে, তাকে পুরস্কৃত না করে বরং তাকে যদি ট্রান্সফার করে, তাহলে এটা হবে না। এখন সেটাকে প্রয়োগে দেখাইতে হবে। আমি মনে করি সরকারের এই কথা ভালো, কিন্তু সেটা প্রয়োগ চাই। কিন্তু আমরা দেখেন সরকার যেই আমাদের গণভোট থেকে শুরু করে যে একটা রাষ্ট্র কাঠামো সংস্কারের যেই প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের যে সংস্কারের যে প্রস্তাবনাগুলো মৌলিক জায়গায় মানবাধিকার কমিশন বলেন, আপনি হচ্ছে যে সেই দুদক বলেন, আপনি হচ্ছে যে সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠা বলেন, বিচার বিভাগের কিন্তু সরকার তো বলেছে ধাপে ধাপে সেটি করবে। জায়গাগুলো না, এখন ধাপে ধাপে যদি আপনার 5 বছর পরে যায় তাহলে তো হবে না। আপনার শুরুতে যেটা আপনার শুরুর দিনে যেটা করার কথা, আপনি সেটা সেরকম না করে আপনি 4th বছর যাই বলবেন যে আমি ইনিশিয়েটিভ নিয়েছিলাম কিন্তু পারি নাই, সেই কথা তো হবে না। আমি মনে করি সরকার যে রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা এবং যে ঐক্যমত্য কমিশন মিলে যে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের ফেসিবাদ যাতে না হয়, এককেন্দ্রিক যাতে না হয়, এই পুলিশ প্রশাসন এগুলো যেন জনগণের হইতে পারে, সেই জায়গাগুলোতে মৌলিক সংস্কারগুলো করার ব্যাপারে উদ্যোগ নেবেন। আমি একটা কথা বলি, শেষ একটা বিষয় খেয়াল করেন, আমাদের মানসিকতা যদি পরিবর্তন না হয়, আমাকে যে কোনো মূল্যে আবারও ক্ষমতায় আসতে হবে এবং আমি কোনোভাবে বিরোধী দলে যাব না, এই চিন্তা যদি প্রশাসন বা রাষ্ট্রের মধ্যে থাকে, সরকারের মধ্যে থাকে, তাহলে কোনোদিন পরিস্থিতি উন্নতি হবে না। তাহলে কোনো পরিস্থিতি উন্নতি হবে না। পরিস্থিতি উন্নতি হবে যা, ঠিক আছে। আপনার কি মাত্র তো সরকারের বয়স হচ্ছে 2 মাস হয়ে গেল, এই সময় মানে আপনারা এই ধরনের আভাস কি দেখতে পাচ্ছেন সরকারের ভিতর? আমি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়। কারণ হচ্ছে যে মৌলিক সংস্কারের আপনি যেটা প্রথম দিন করার কথা সেদিনে আপনি করেন নাই। আপনি গণভোট চাইলেন, জনগণের পক্ষে ভোট চাইলেন, জনগণ ভোট দিল, আপনি সেটা করবেন না। আপনি মানবাধিকার কমিশন বাতিল দিবেন, আপনি গুম কমিশনকে গুম করে ফেলবেন, আপনি হচ্ছে যে সচিবালয় আলাদা, সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠা, আপনি সেটা করলেন না। তো পুরাই যদি শেখ হাসিনা নাই আর সব সিস্টেম থেকে যায়, তাহলে আসলে লাভ কি হবে? সেই কাঠামো পরিবর্তন করতে হবে। ক্ষমতায় না, আপনারা জনগণকে আপনার কথা বলতে দেন, আমারটা শেষ করতে দেন, আমারটা আমাকে শেষ করতে দেন। আমার কথা হচ্ছে আপনি আবারও আসেন, সমস্যা নাই, কিন্তু সংস্কার গুলো করে জনগণের মতামত নিয়ে আপনি থাকেন না, সমস্যা কি? বিভিন্ন দেশে আছে না, কিন্তু আপনাকে শেখ হাসিনার সিস্টেমের মধ্যে ধরে রেখে ধরে রেখে আপনার ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চিন্তা করলে কোনোদিন সংস্কার হবে না। পুলিশ ওই দলীয় বাহিনীর মতো ব্যবহার হবে এবং আবারও সেই মানে ফ্যাসিজম কায়েম হবে এবং জনগণকে আবার অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে, জীবন দিতে হবে। এটা জাতির জন্য দুর্ভাগ্য হবে। অ্যাডভোকেট পাপি, আপনার যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে। আমার খুবই বিরক্ত লাগে, পার্লামেন্টে একই কথা, এই 1.5 বছর একই কথা শুনলাম, আবার প্রত্যেকটা টক শো একই কথা। আজকে স্পেসিফিক না, আপনি জনগণের ভোটকে না দেন, আমি যদি এখন ওই ঘোড়ার আগে গাড়িটা বেঁধে দিই, প্রত্যেকটা বিষয় নিয়ে চর্বিতে তর্পণ করি, তাহলে তো আজকে আপনাদের যে বিষয়বস্তুগুলো আমাদের দিয়েছেন, এই বিষয়বস্তুগুলো ঠিক মতো হবে না। এখানে দেখেন, গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উনি প্রশাসনকে দলীয়করণ করবেন না। তাহলে ওনার মেসেজটা হচ্ছে স্পষ্ট। এখন পুলিশ শুধু না, প্রশাসনের এর আগে ডিসি সম্মেলন হয়েছে, এখন পুলিশ সমাবেশ হলো, এখন জেলা প্রশাসনই বলেন আর পুলিশ সুপারই বলেন, তারা তাদের পেশাদারিত্বে ফেরত আসতে পারবে কিনা, এইটা হচ্ছে জনগণকে এবং সকল রাজনৈতিক সংগঠনকে সেই জায়গাটা দেখার একটা সুযোগ প্রশাসনকে আমাদের দিতে হবে। প্রশাসন যদি, পুলিশ বলেন আর জেলা প্রশাসন বলেন, ওনার যদি ওনাদের পেশাদারিত্বের জায়গায় আসে এবং জনগণের সেবক মনে করে, এখানে জামাত ইসলাম অনেক জায়গাতে এখন যদি 58টা সিটে সারাক্ষণ অফিস আদালতে থানাতে যে আর জামাত অফিসকে যদি মানে এই সমস্ত মামলা মোকদ্দমার ফয়সালার একটা জামাত না, এটা বিএনপি করতেছে, বিএনপি বানাইতেছে ভাই, আপনাদের নায়েবে আমির লতিফুর রহমান বিএনপি বানাইতেছে, বিচার করছে বিক্রয়ের মাধ্যমে, বাণিজ্যিক ভাবে।
এবং যে যেখানে আছে ওপেন আপনি ফেসবুক খুলেন, খুলে দেখেন যে বিচার আছে, আমার কাছে আসছেন, সালিশ আছে, আমার কাছে আসছেন, ডিসি সাহেব আমাদের, হ্যালো ডিসি সাহেব, হ্যালো এসপি সাহেব। জামাত আর সে অবস্থানে নাই, নিজের দিকে একটু আয়নায় মুখটা দেখতে হবে, অন্যকে দোষারোপ করার আগে। জেলা প্রশাসক আপনার স্বামী, জেলা প্রশাসক আপনি সব জামাত করে ফেলতেছে। আপনি কি আমাকে স্বৈরাচার বানানোর চেষ্টা যে করছেন, এটাই তো আমি বিরক্ত বোধ করছি। আপনি সিস্টেম চেঞ্জ করতেছেন না, আপনি কোনো কিছু সংস্কার করবেন না, তাহলে তো সিস্টেম ওইভাবে জায়গায় যাবে। বানায় দিতে চাচ্ছেন, এই যে স্বৈরাচারী ট্যাগ লাগাতে চাচ্ছেন, হাসিনার সাথে তুলনা করছেন, এটা তো নির্বাচনে 69% মানুষের মতামতকে গণভোটে আপনি যখন প্রাধান্য দিবেন না, আপনি যখন সংস্কার করবেন না, মৌলিক সংস্কারগুলো আপনি নিবেন না, তখন আপনি কি হবেন এবং এই কথাগুলো যুক্তিসঙ্গত হচ্ছে কিনা সেটা আপনাকে চিন্তা করতে হবে। এখন পুলিশের ব্যাপারে আমার কিছু স্পষ্ট ধারণা আছে। একটা পুলিশ বাংলাদেশের আসামি ধরতে গেলে যে গাড়ির তেল মোবিল লাগে পিকআপ ভ্যানে, সেই পিকআপ ভ্যানের পয়সাটা পর্যন্ত থানার পুলিশের নাই। স্বাভাবিক, এটা হচ্ছে বাস্তব ব্যাপার। স্বাভাবিক কারণে এই পুলিশের আপনার আসামি ধরার টাকাটাও তখন বাদীর কাছ থেকে তেলের টাকা নেওয়া লাগে, তখন হচ্ছে কি পুলিশ ঘুষখোর। শুধু পুলিশকে আমি খুবই অপছন্দ করি 15 বছরের অ্যাক্টিভিটিতে, কিন্তু এখন ওই অপছন্দটা নিয়ে রেখে দিলে তো আমার হবে না, পুলিশকে সংস্কারের ভিতরে আনতে হবে। যেমন আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়ার এই সমস্ত পুলিশ একসময় অনেক কারাপ্ট ছিল, কিন্তু তাদের বিষয়গুলো যখন ভালো করে বুঝে ঠিকঠাক মতো করে বেতন ভাতা, তাদের কর্মকাণ্ড পরিধি মাফিক, সরকারের বরাদ্দ, বাজেট সবকিছু ঠিকঠাক মতো দেওয়া হবে, আমি আশা রাখি যে বাংলাদেশের পুলিশ তার পেশাদারিত্ব আনতে হবে। এখন বাদীর কাছে গাড়ির পেট্রোলের পিকআপের ভ্যানের টাকার জন্য যদি হাত পাততে হয়, তাহলে সেই পুলিশের কাছে আপনি কি পেশাদারিত্ব আশা করেন? আপনি আশা করেন না, আমি আশা করি না কোনো পেশাদারিত্ব। তাহলে তাদের সমস্যার সমাধানটা আমাদের করতে হবে। ট্রাফিক পুলিশ ইচ্ছাকৃত গাড়ি না বাজাই, তোমার নাম্বার প্লেট এই দেখি, ড্রাইভিং পুলিশ ড্রাইভিং লাইসেন্স এগুলো চেক করার নাম করে ঈদের আগে একটা বাণিজ্য করে। এখন তাদেরও এই ধরনের মনোবৃত্তিগুলো পরিহার করে প্রকৃত অর্থে অকেজো গাড়িগুলো যখন রাস্তায় চলছে, এই ফিটনেস দিচ্ছে আপনার হচ্ছে যে মিরপুর থেকে, এই ফিটনেস গুলোর বৈধতা কতটুকু, আমার তো মনে হয় বিআরটি এর এগেইনস্টে ট্রাফিক সার্জনদের আগে মামলা করা উচিত, যে এই সমস্ত ফিটনেস বিহীন গাড়িগুলো কেন আসছে। এই দেখেন জুলাই আগস্টের অভ্যুত্থানের পর এই যে অটো রিক্সাগুলো গোটা ঢাকা শহরে একবারে মানুষের জন্য একটা বিরক্তির উদ্রেক হয়ে গেছে। এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পর এরা মেইন রাস্তায় চলে আসলো, আগে রাত 12টার পর তারা চালাতো, গ্রামের ভিতর দিয়ে চালাতো, এখন একবারে মেইন রাস্তা না আছে কিছু। এতে হচ্ছে কি, আমরা নাগরিক জীবন বিঘ্নিত হচ্ছে, কিন্তু ট্রাফিক কি ট্রাফিকের দায়িত্ব পালন করছে? ট্রাফিকের বৈধতা তো দেওয়া হয়নি রাস্তায় চালানোর। সেই জায়গায় আসলে তাদেরকে কিভাবে শৃঙ্খলার মধ্যে আনা যায় আপনার কাছে? এখানে অবশ্যই মোটিভেশনের ভিতরে আনতে হবে। প্রথম তাদের প্রচন্ড মোটিভেশন, বছরে একবার করে পুলিশ সমাবেশ করলে হবে না, আর জেলা প্রশাসকের সম্মেলন করলে তাদের মোটিভেশন হবে না। এখানে মোটিভেশন তাদেরকে প্রতিনিয়ত করতে হবে এবং ভালো কাজের প্রতি তাদের আকৃষ্ট করতে হবে। ভালো কাজ করলে প্রশংসা করতে হবে। এখানে সারাক্ষণ আমি ওই বিএনপি কি করতে চায় না করতে চায়, দলীয় কালার ট্যাগ দিয়ে স্বৈরাচার বানানোর একটা ব্যাপক প্রবণতা। ওই ইলেকশনে 1.5 বছর আগে ইউনূস সাহেব আসার সাথে দেখলাম যে বিএনপি গেছে, ভারত কি বলে ইন্ডিয়াতে গেছে হচ্ছে আওয়ামী লীগ, আর লন্ডনে যাবে হচ্ছে বিএনপি। 1.5 বছর আগে থেকে ওগুলা বক্তৃতা, স্লোগান, এগুলো এখন আর শুনতে ভালো লাগে না। এখন বাস্তবতায় আসতে হবে। পুলিশ বাহিনী জনগণের বাহিনী, অবশ্যই পুলিশ জনগণের বাহিনী। আমরা আসলে চাই সামনের দিনগুলোতে বর্তমান সরকার সেই জনগণের বাহিনী হিসেবে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, মাদক মামলার আসামিকে ছাড়াতে তদবির, বিএনপি জামাতের 5 কর্মী আটক কুষ্টিয়ার মিরপুরে। এবং আমাদের আসলে আলোচনা করবার সময় একেবারে শেষ। আমরা এই বিষয় নিয়ে সামনের দিনগুলোতে নিশ্চয়ই আলোচনা করবো। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দা আসিয়া আশরাফি পাপড়ি আপনাকে, এবং একই সাথে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক আপনাকেও। নিশ্চয়ই আগামীতে আবারও কোনো রাজনৈতিক আলোচনায় যুক্ত হয়ে আপনাদেরকে আমরা পাবো।